শহীদ ওয়াসিম শহীদ হয়েছে এবং আমাদের অনিক কুমার দাস বাংলাদেশের প্রথম গুলিবিদ্ধ। রাজনৈতিক চর্চা করার জন্য আমরা ক্যাম্পাসে যেতাম, ছাত্রলীগের হাতে মাইর খেতাম। যেই কোনো ধরনের যৌক্তিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপস্থিত থাকবে, এটা আমাদের নির্দেশনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক আগে দিয়েছে। তো আন্দোলনের অভিজ্ঞতা আমাদের চেয়ে বেশি কারো নাই। দীর্ঘ 17 বছর ছাত্র রাজনীতির যে অধিকার, সেই অধিকারটুকু আমরা কোথাও পাইনি। জুলাইয়ে আপনারা কীভাবে কাজ করেছেন, আর একটা হচ্ছে যে আপনার একটি ভিডিও দেখেছি, আপনি জুলাইয়ের আন্দোলন শেষে আপনার মায়ের বুকে ফিরে এসেছেন, সেই অনুভূতিটা বলবেন। দেখুন, আমরা দীর্ঘ 17 বছর ছাত্র রাজনীতির যে অধিকার, সেই অধিকারটুকু আমরা কোথাও পাইনি। আমরা রাজনৈতিক চর্চা করার জন্য আমরা ক্যাম্পাসে যেতাম, ছাত্রলীগের হাতে মাইর খেতাম। আমরা আবার যেতাম, আবার মাইর খেতাম, আবার যেতাম, আমরা মাইর খেতাম। আমরা কিন্তু পিছপা হইনি, আমরা আমাদের সংগ্রাম চালিয়ে গিয়েছিলাম এবং 17 বছরে কিন্তু আমরা আন্দোলনরত ছিলাম। একটা দিনের জন্য কিন্তু আমাদের আন্দোলন গ্যাপ ছিল না। আমাদের বজ্রকণ্ঠ, আমাদের স্লোগান, রাজপথের উত্তাল পুলিশি হামলা, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের হামলা কিন্তু আমরা উপেক্ষা করে আমরা কিন্তু আমাদের সকল মিছিল সমাবেশ আমরা করতাম, পালন করতাম, কার্যক্রমগুলো আমরা রাজনৈতিক চর্চা করতাম। তবুও আপনি আমি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঠিক কিছুদিন আগে আমি কারো অন্তরীণ ছিলাম, তার কারাগার থেকে মুক্তি পেয়েছিলাম। তারপরে আমি এসে যখন জানেন দীর্ঘদিন কারা অন্তরীণ ছিলাম, আমি প্রায় অনেক মাস। তো থাকার পর আমার শারীরিকভাবে ডাক্তার দেখিয়ে আমি চেক আপ করা নিয়ে ব্যস্ত ছিলাম। তো আমি দেখলাম যে ছাত্ররা কোটা ইস্যুতে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছে, বিভিন্ন কর্মসূচি দিচ্ছে এবং আমরা তাতে ক্যাম্পাসে আমাদের সহকর্মী সহযোদ্ধাদের সাথে যোগাযোগ মেনটেন করে যাচ্ছিলাম। এমত অবস্থায় তারা আমাদেরকে বিভিন্নভাবে বলতো যে ভাই আজকে এটা হচ্ছে, আমরা কি যাবো? অবশ্যই। যেই কোনো ধরনের যৌক্তিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপস্থিত থাকবে, এটা আমাদের নির্দেশনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক আগে দিয়েছিলেন এবং সেইটা মেনেই কিন্তু আমরা ওখানে যৌক্তিক যে কোনো আন্দোলনের সাথে আমরা ছাত্রদল একাত্মতা প্রকাশ করতো। কিন্তু আমাদের যাদের ফেস পরিচিত যে আমরা ছাত্রদলের রাজনীতি করি, তারা আমরা একটু পিছনে থাকতাম এবং যারা আমাদের অ্যাক্টিভিস্ট ছিল, যাদেরকে অনেকে চিনে না, ফেস ভ্যালু এখনও ক্রিয়েট হয়নি, তাদেরকে আমরা সামনে দিয়ে এই আন্দোলনে আমরা যথোপযুক্ত ভূমিকা পালন করেছি। এভাবে আমরা প্রতি সময় আমাদের বিভিন্ন, আপনারা জানেন মিডিয়াতে, আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে কীভাবে একাত্মতা প্রকাশ করেছেন এবং কীভাবে সহযোগিতা করেছেন এবং আন্দোলনটাকে এক্সপেডিয়েট করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে কীভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফোনে কথা বলেছেন, যে কল রেকর্ডটা আপনাদের কাছে আছে আমি বিশ্বাস করি। তো এরকম আমরা কিন্তু আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে, আপনি কিন্তু যেই কোনো আন্দোলন সফল করার লক্ষ্যে কিন্তু রাজনৈতিক সংগঠনের কিন্তু ভূমিকা থাকতে হয় খুব বেশি। সেই ভূমিকাটা আমরা পালন করেছি। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রথম দিন থেকে 12 তারিখে সংবাদ সম্মেলন করে আমরা শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছি। এরপর আনুষ্ঠানিকভাবে 16 তারিখে 15 জুলাই যখন হামলা হয়েছিল, 16 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপি পার্টি অফিসের সামনে একটা বিক্ষোভ মিছিল করি আমরা। তার পরবর্তীতে আমরা সংবাদ সম্মেলন করে সাধারণ শিক্ষার্থীদের গায়ে কেন হাত দিয়েছে ছাত্রলীগ এবং ফ্যাসিস্ট সকল ছাত্রলীগ, যুবলীগ সকলের বিচারে আওতায় আনা উচিত এই মর্মে, এবং শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পক্ষে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহযোগিতা করবে এবং শিক্ষার্থীদের পাশে থেকে আন্দোলন সফল করবে বলে আমরা কিন্তু ঘোষণা দিয়েই মাঠে নেমেছিলাম। এই যে যখন জুলাই চলছিল, বিশেষ করে জুলাইয়ের 18 জুলাই বা এই সময়গুলোতে আপনারা কোথায় আসলে দুর্গ গড়ে তুলেছেন বলবেন? দেখুন, আমি আপনাকে শুরুতেই বলেছি যে আমাদের যাদের ফেস ভ্যালু কম ছিল, তারা প্রথম দিন থেকে আন্দোলনের সামনাসামনি সম্মুখ সারিতেই ছিল। আমরা কিন্তু আস্তে আস্তে আন্দোলনে ইনভলভ হয়েছি। যেমন আমার বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমি আসতাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেখানে আসতো তারা সেখানে এসে উপস্থিত হতাম, তাদের সাথে দেখা সাক্ষাৎ করতাম, আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিতাম, যেহেতু আন্দোলনের অভিজ্ঞতা আমাদের চেয়ে বেশি কারো নাই। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় স্লোগান দেওয়ার ব্যাপার থাকতো। আমরা আমাদের জুনিয়রদেরকে ডেকে নিয়ে একপাশে স্লোগান শিখেতাম, লিখে দিতাম, মেসেজে লিখে দিতাম, মোবাইলে লিখে দিতাম। এভাবে কিন্তু আমরা আন্দোলন করেছি। 16 তারিখের পর থেকে তো আমরা নিজেরাও ওপেন হয়ে গেছি। সেখানে 16 তারিখের পর থেকে তো এক দফা তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন অনেক আগে, 2023 সালের 28 জুলাই পল্টনে একটা বিশাল সমাবেশের মাধ্যমে। তো তার প্রেক্ষিতে তো আমরা এক দফা নিয়ে কাজ করছি। পরবর্তীতে 15 জুলাই যখন আপনার বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, 16 জুলাই আবু সাইদ মারা গিয়েছে এবং আপনাকে আরেকটা মেনশন করি, আমরা সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা সহ ঢাকা শহরের সকল ইউনিট একসাথে হয়ে কিন্তু মিছিল করেছে। সেই মিছিলের একজন স্লোগান দিয়েছিল অনিক কুমার দাস, সে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে গুলিবিদ্ধ হয়েছে 16 তারিখে। এবং 16 তারিখে কিন্তু আবু সাইদ শহীদ হয়েছে। তার পরবর্তী আমাদের ওয়াসিম শহীদ হয়েছে। ছাত্রদলের ইনভলভমেন্ট কতটুকু ছিল এটা দেখার জন্য কিন্তু আপনি যদি শুধু জাস্ট এই 16 তারিখটাই অ্যানালিসিস করেন, তাহলে কিন্তু আপনি দেখবেন শহীদ ওয়াসিম শহীদ হয়েছে এবং আমাদের অনিক কুমার দাস বাংলাদেশের প্রথম গুলিবিদ্ধ। সে যদি শহীদ হতো আপনারা জানতেন সেই প্রথম শহীদ, কারণ সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রায় 4 মাস
চিকিৎসাধীন ছিল। এই 16 তারিখের ব্যাপারে এরপর আমরা সম্মুখেই ফাইট করেছি। 17 তারিখে আমরা গায়েবানা জানাজা দেওয়া হয়েছে। আমরা নীলক্ষেতে দীর্ঘক্ষণ পুলিশের সাথে ফাইট করেছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং বিসি চত্বরে যে গায়েবানা জানাজার ব্যবস্থা ছিল, আমরা অনেকবার পুলিশের পাল্টা দাওয়া করেছি এবং সেখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না, এবং আমরা পুলিশের সাথে অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে সেদিন। আপনার মায়ের বুকে ফিরে এসেছেন সেটা বলবেন? হ্যাঁ, ওই 18 তারিখে আমরা যখন একটু বলি, ছাত্রদল আমরা মিছিল করার জন্য বিক্ষোভ মিছিল দিয়েছিলাম, এবং আমরা সেদিন একদিনে আমরা 4-5টা করে মিছিল করতাম এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে বিভিন্নভাবে দাঁড়াতাম এবং তাদেরকে স্লোগান শেখাতাম এবং তাদেরকে সহযোগিতার আশ্বাস দিতাম, এবং আমাদের ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী ঝাঁপিয়ে পড়েছিল। 19 জুলাই আমাদের ঘোষণা ছিল যে আমাদের প্রেস ক্লাব এবং এই আশপাশে সকল নেতাকর্মী সংঘবদ্ধ হবে, এবং এই সংঘবদ্ধ হওয়ার পরে একটা ঘোষণা আসবে পরে, এবং বলা হয়েছিল যে যেখানে থাকে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে। পরবর্তীতে আমার বাসা ধানমন্ডি ছিল, আমরা বাটা সিগন্যালের এই জায়গাটা প্রতিরোধ গড়ে তুলেছিলাম, এবং সেখানে আওয়ামী লীগের দুর্গ আমরা করেছিলাম, দখল করেছিলাম। পরবর্তীতে 20 জুলাই আমরা রামপুরায় ফাইট করেছিলাম এবং সারাদিনই ফাইটে ছিলাম। 21 জুলাই ফাইটে ছিলাম। 22 জুলাই তো আমার জীবনের একটা মারাত্মক অভিজ্ঞতা, যে 22 জুলাই সন্ধ্যার সময় আমি ঢুকেছিলাম 22 জুলাই। সেখানে একটা বাসায় আমি 2 রাত একদিন অবস্থান করেছিলাম। আমার সকল ধরনের মলমূত্র বিষ্ট যন্ত্রণা এবং দুর্গন্ধযুক্ত জায়গায় আমি অবস্থান করেছিলাম। এরকম আমরা জুলাই পার করেছি। পরবর্তীতে যখন আবার শুরু হলো 2 আগস্ট, আমরা চলে আসলাম শহীদ মিনারে শুক্রবার নামাজ পড়ে। পরে 3 আগস্ট আবার আমরা রামপুরতে বিশাল মিছিল নিয়ে আসলাম। আমরা এই স্লোগান দেওয়া এগুলো কিন্তু রাজনৈতিক কর্মীরাই ভালো পারে, এটা কারণ চর্চা লাগে, আমরা তো রাজনৈতিক চর্চায় আছি। তো 4 আগস্ট আমরা শাহবাগের এখানে ছাত্রলীগের সাথে সংঘর্ষ করেছিলাম এবং বিকালে ফার্মগেটের এখানে সংঘর্ষ করে আমরা ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত ছিলেন, এবং সেখানে অসংখ্য সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিল, অন্যান্য অঙ্গ সংগঠন উপস্থিত ছিল। এখানে আপনি যদি মনে করেন যে জুলাই আগস্টের আন্দোলনে একজন যে পথশিশু, সেই পথশিশুর যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশন আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। কারণ আমি দেখেছি পথশিশুরা এসে, আমরা যেহেতু রাজনীতি করি বা আমরা যখন স্লোগান দিতে পারি বা ভালো স্লোগান দিই, মানুষ জড়ো করি, তখন কিন্তু ওরা আমাদের কাছে আসতো, ভাই আমার জীবন চলে যাক ভাই, কিন্তু হাসিনাকে উৎখাত করতেই হবে, এই হাসিনা আমার জীবনে কিছুই দেয় না। মানে এইভাবে কিন্তু একটা পথশিশুর অবদান ছিল। এরকম সকল শ্রেণী পেশার মানুষের, সকল বৃদ্ধ এবং মহিলা, যুবক যুবতী এবং সে ছাত্ররা তো আছেই, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই জুলাই অভ্যুত্থানে কিন্তু অবদান রেখেছে। এরপর আমরা 5 আগস্টের দিন আমি খুব সকালে আপনার সানকারফুলের এখানে ফাইট করেছিলাম। পরে একটা সময় আমরা যখন শহীদ মিনারে আমাদের স্পট ছিল ছাত্রদলের, আমরা কিন্তু এক দিন এক জায়গায় আমাদের স্পট ছিল, মানে কেন্দ্রীয় কমিটি, আমি যেহেতু কেন্দ্রীয় কমিটি আছে, এবং আমাদের ইউনিটগুলোকে তার স্ব জায়গায় অবস্থান করেছে। আপনি দেখবেন ছাত্রদলের যেই ফুটেজ বের হয়েছে, কোনো অঙ্গ সংগঠন, কোনো অন্য ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থী যারা, আপনি দেখাতে পারবেন না। আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি কনফিডেন্টলি বললাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পুরো ছাত্রজনতার গণঅভ্যুত্থানে কখনো এখন পর্যন্ত কোনোভাবেই একক ক্রেডিট দাবি করে নাই। তা আমরা বারবার বলছি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলছে এটা সকল শ্রেণী পেশার মানুষের, ঠিক তেমনি আমরা এটা বলছি সকল ছাত্র সংগঠনের সকল শ্রেণী পেশার মানুষের। তো আমি 5 আগস্টে যখন আমরা ফাইট করতেছিলাম, একটা সময় আমাদের একজন তো এক সময় শুনতে পেলাম যে আমাদের কাছে খবর আসলো, আমার এক বন্ধু বললো, ভাই একটা গুড নিউজ আছে, মনে হয় শেখ হাসিনা পালিয়ে যাবে। এবং আমার বাসা থেকে ফোন দিছে, আমরা বাটন ফোন ইউজ করছি, যে ফোন দিছে সেনাবাহিনী প্রধান দিবে। তখনই আমাদের মনের মধ্যে একটা স্পৃহা জন্ম নিয়েছে যে মেবি হাসিনা গন। তখন তো হাসিনা পালিয়ে গেছে, এই সংবাদটা কিছুক্ষণের মধ্যে পর আমরা পেয়েছি। পরে শাহবাগ এসেছি, শাহবাগ আসার পরে আমরা দীর্ঘদিন আন্দোলনরত ছিলাম, এবং অত্যাচার, নিপীড়ন, গুম, খুন, পঙ্গুত্ববরণ, ছাত্রদলে এমন কিছু নেই যে না শিকার না হয়েছে। তো সেই জায়গায় আমি আমার মায়ের কাছে দীর্ঘদিন একটা মন ভরে নিরাপদে যাইতে পারি নাই। অনেক দিন আমি দীর্ঘদিন কার অন্তরীণ ছিলাম, এবং সেখানে প্রায় অনেক মাস ছিলাম, এবং এরপরে মায়ের সাথে তেমন একটা কথা না বলা, কথাই শুরু করি নাই, মানে একটু মায়ের পাশে না থাকার সময় আমি কিন্তু আপনার জুলাই আন্দোলনে নেমে পড়েছিলাম। এই কারণে যে ফিলিংসটা ছিল যে আম্মুকেই প্রথম গিয়ে জড়িয়ে ধরবো, এবং আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে যে হাসিনা মুক্ত বাংলাদেশে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে, স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া যে রাষ্ট্র গঠন করেছিল হাসিনা, সেই বাংলাদেশে সে স্বৈরতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করে দিয়ে আমি আমার মায়ের সন্তান, আমার মায়ের দোয়া আমার সাথে ছিল বিধায় আল্লাহ আমাকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছে। আমি আমার মাকে গিয়ে প্রথম আলিঙ্গন করেছিলাম, এবং এটা ছিল আমার জীবনের সবচেয়ে মধুর স্মৃতি, এবং এটা সারা জীবন অম্লান থাকবে আমার।